স্যার, খাওয়া দাওয়ায় আপনি কিন্তু ভীষণ অনিয়ম করছেন। গতকাল বড় সাহেব বলছিলেন শ্যান্নাল জেলার বেস্ট পুলিশ অফিসার, কিন্তু পার্সোনাল লাইফে বড় ইরেগুলার। এরকম করলে স্যার শরীর হোয়াট শরীর? আচ্ছা, তুমি এতদিন এর কথা বোঝোনি ইন্সপেক্টর যে পুলিশের চাকরিতে শৃঙ্খলা বড় বেশি নেসেসিটি বলেই তার পার্সোনাল লাইফ বড় বেশি বিশৃঙ্খল। তাকে ঠিক সময় ইনভেস্টিগেট করতে হবে, ঠিক সময় ক্রিমিনালের আড্ডায় হাজির হতে হবে, ঠিক সময় ট্রিগার টিপতে হবে। কিন্তু খাওয়া দাওয়া, স্ত্রীর সাথে প্রেম, সন্তানের প্রতি বাৎসল্য, এসবের জন্য কোনো সময় বরাদ্দ নেই যে পা দুটোকে লেফট রাইটের তালে তালে নাচতে শেখাবে। আর হৃদয়কে বলবে, খবরদার নিজের জীবনে তাল খুঁজতে চেও না। দিস ইজ আওয়ার লাইফ এন্ড দিস ইজ আওয়ার ওয়ে। রাইট স্যার। স্যার, আরো আগে যেটা বলা উচিত ছিল। বলো। স্যার, এই ফাইল কিন্তু দেখুন স্যার, গতকাল ডিএসপি বোস সাহেব দিলেন। শুট এট ফার্স্ট সাইটে এর একটা লেটেস্ট তালিকা বেরিয়েছে। তাতে স্যার কি তাতে? তাতে স্যার নীলেন্দ্র সেন্ডালের নাম প্রথমে। বাসু, আমার আইসাইট সম্ভবত পুরোপুরি নষ্ট হয়নি, ওখানে তাই লেখা আছে। অতএব কথাটা তোমাকে জোর না দিয়ে বললেও চলবে। স্যার, আমি ভেবেছিলাম এই অর্ডারটা সবাইকে ক্যারি আউট করতে বলার আগে। কি বলতে চাও তুমি? স্যার, নীলেন্দ্র সেন্ডালের নাম টপ অফ দ্য লিস্ট। সে আপনার আমার ছেলে। সো হোয়াট? আশ্চর্য, তোমার মুখ থেকে না একটু আগে ডিপার্টমেন্টের দায়িত্বজ্ঞানীরা সতর্কবাণী শুনেছিলাম। কিন্তু স্যার, আপনি তো জানেন শুট এট ফার্স্ট সাইটের মানেটা কি দাঁড়াচ্ছে। গভর্নমেন্ট নীলেন্দ্র সম্পর্কে কি চায়? জানি জানি, তোমার চাইতে আরো ভালো করেই জানি। মৃত্যু, and that will be carried out. আচ্ছা আচ্ছা, আমি কি আমার দুর্বলতম মুহূর্তে আমার ছেলেকে করুণা দেখাবার কথা কোথাও বলেছি? Am I done anything like that? Am I shown any sympathy? না স্যার, বোস সাহেব বলছিলেন গত 20 বছরের সার্ভিস রেকর্ড বলছে ক্রিমিনাল ধরতে গেলে আপনি কারো ধার ধারেন না। এমনকি নিজের ফ্যামিলিকে স্পেয়ার করার মতো দুর্বলতাটুকু আপনার মাঝে নেই স্যার। ঠিক তাই বাসু, ঠিক তাই। এটুকু আমার গর্ব। আমার মাঝে মাঝে মনে হয়েছে গভর্নমেন্টের স্ট্যান্ডটা ভুল, ডিপার্টমেন্ট বড় বেশি নিষ্ঠুর। কিন্তু আমি কোনো আর্গু করিনি, বিশ্বস্ত ভাবে কাজ করে গেছি। এটুকু আমার গর্ব, আমার মাথা উঁচু রাখার অহংকার। বাসু, 20 বছর পর পিতৃত্বের দুর্বলতা জাগিয়ে আমার সে অহংকার তুমি কেড়ে নেবে? হোয়াট ডু ইউ থিংক? সরি স্যার, আমি স্যার আপনাকে আঘাত দিতে চাইনি। আমি কেবল আমার ইমোশনকে খোলাখুলি প্রকাশ করি। নো 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 নো, এই পোশাক গায়ে চাপালে ইমোশন টিমোশন ধারে কাছে আসা উচিত নয়। ইটস অ্যান ইমোশন কিলিং অ্যান ইউনিফর্ম। আমায় মাফ করবেন স্যার, আজ আমি আসছি। হ্যাঁ, শোনো 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 স্যার, সাব ডিভিশনের সমস্ত থানায় ওয়্যারলেস মেসেজ জানিয়ে দাও গভর্নমেন্ট ওদের সন্ত্রাসবাদী হচ্ছে। সোশ্যাল এলিটদের মতে ওরা সমাজ বিরোধী। অতএব দে কান্ট বি স্পেয়ার্ড। গত 3 মাস ওরা 28টা মার্ডার করেছে, তার মধ্যে 8 জন পুলিশ, 20 জন পলিটিক্যাল অপোনেন্ট। And that's just going to create a rate of terror. অতএব বাসু স্যার, আমাদের এই অপারেশনে সমস্ত এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। স্যার, আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে আরো অ্যাক্টিভেট করো। গ্রামে গ্রামে আমাদের যত ইনফরমাল আছে তাদেরকে আরো সজাগ থাকতে হবে। স্যার, এই উগ্রপন্থী দল ঠিক এই মুহূর্তে কি কি পরিকল্পনা করছে সেটা আমাদের জানা দরকার। উই মাস্ট ফাইন্ড আউট দেয়ার ইমিডিয়েট কোর্স অফ অ্যাকশন। ইয়েস স্যার। জানি জানি এই পথ নিয়ে আজ আমাদের অনেক অনেক দ্বিধা, অনেক অনেক দ্বন্দ্ব, কিন্তু কিন্তু আমরা একটা নির্দিষ্ট শৃঙ্খলায় আবদ্ধ। আমরা তর্ক করতে পারি, ভালো মন্দ সম্বন্ধে মতামত দিতে পারি, বাট উই হ্যাভ গট নো ওয়ে টু রিটার্ন। ফেরার পথ আর নেই, এটা পরিষ্কার। প্রথমত চেয়ারম্যান বলছেন আমরা একদিনের জন্য যুদ্ধ করতে চাই না, কিন্তু ঘটনাচক্র যদি আমাদের যুদ্ধ করতে বাধ্য করে তবে শেষ পর্যন্ত যুদ্ধটা আমরা করতেই পারি। অর্থাৎ যুদ্ধটা অ্যাডভেঞ্চার নয়, নেসেসিটি। আর বিপ্লবের যে স্তরে আমরা পৌঁছেছি তাতে শেষ পর্যন্ত যুদ্ধটা আমরা করতেই পারি। অর্থাৎ যুদ্ধটা অ্যাডভেঞ্চার নয়, নেসেসিটি। আর বিপ্লবের যে স্তরে আমরা পৌঁছেছি তাতে শেষ পর্যন্ত যুদ্ধটা করতেই পারি। ইয়েস শিশি, এনি কমেন্টস? কমরেড, যুদ্ধ চালানো সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন যুদ্ধের পরিস্থিতি
ও প্রস্তুতি সম্পর্কে। কমরেড, জনগণ কি এখন প্রস্তুত? আমরা কি জনগণ থেকে দুপা বেশি এগিয়ে চলছি না? আরো কিছু সাংগঠনিক তৎপরতা কি প্রয়োজন নয়? শিশির রায়ের মতো অভিজ্ঞ কমরেডদেরও কি আমার সেই বহুশ্রুত বলে মনে করিয়ে দিতে হবে? একটা স্পিলিঙ্গ থেকে এই দাবানলের সৃষ্টি। আর জনগণ, চেয়ারম্যান বলছেন নিজেকে জনগণের সাথে সংযুক্ত করতে গেলে ব্যক্তি বিশেষকে জনগণের প্রয়োজন, ওই ইচ্ছা অনুসারে কাজ করতেই হবে। এখন জনগণের প্রয়োজন বিপ্লব, ইচ্ছা ও আশু বিপ্লবের মধ্যে দিয়ে এদেশের শোষিত শ্রেণীর ক্ষমতা দখল। মাঝখানের স্তরটা হচ্ছে দক্ষিণপন্থীদের সহযোগিতা করে নকল বামপন্থীদের উৎখাত করা। ইয়েস, আমরা ভোট বিরোধী, তবু আমরা ওদের পরোক্ষ সহযোগিতা করছি যাতে নকল বামপন্থীরা ভোট যুদ্ধে চরম বিপর্যস্ত হয়। আর রাজ্যে দক্ষিণপন্থীরা ক্ষমতা এলে বিপ্লব সম্পর্কে আশাহত জনগণের আস্থা বাড়বে। কিন্তু জনগণ আমাদের আস্থা রাখছে কি না, মনে হচ্ছে আমরা আস্তে আস্তে তোর রাস্তা হারিয়ে ফেলছি। কি করে বুঝলে? আমাদের বিচ্ছিন্ন অ্যাকশনগুলোকে জনগণ এখন ভয় পাচ্ছে। হয়তো রাতের অন্ধকারে ভয় সমর্থন সূচক কথাবার্তা বলছে, কিন্তু আসলে রক্তপাত আর একগুলো ভোট দেওয়ার ব্রিটিশ হয়তো ঘৃণাও করে। নীরেন্দ্র, অনেক হয়েছে। ইউ আর গোয়িং টু ফার। প্রতিক্রিয়াশীল শক্তি, সুবিধাবাদী ভণ্ড বামপন্থীদের হালাল করে আমরা শোষক শ্রেণীর ঘৃণা করিয়েছি। মাইন্ড, শোষক শ্রেণীর ঘৃণা, যে ঘৃণা আমাদের কাম্য, কিন্তু জনগণ আমাদের মনে মনে আশীর্বাদ করছে। না তা নয়, সেবার চণ্ডীপুরে কনস্টেবল খুন করে ফিরে আসার পথে সাধারণ জনগণের মুখে চরম প্রতিবাদ শুনেছি। তারা বলেছে একটা গরিব অসহায় কনস্টেবলের স্ত্রীর সিঁদুর সিঁদুর মুছিয়ে দিয়ে বিপ্লব কতটা এগোয়। শীতের সিঁদুর, শিশির, তোমার কথাটা যাত্রা নায়কের গলায় বেশ ভালো মানায়। কিন্তু যাত্রা নায়কের মাঝে হচ্ছে প্র্যাকটিক্যাল কথা বলে। হ্যাঁ, আমি জানি যে আমরা ভুল করছি। বিচ্ছিন্নভাবে হত্যার রাজনীতি, এই সন্ত্রাসের সংকীর্ণ ভূগোল তৈরি করে বিপ্লবের আগামী ইতিহাসকে আমরা আঘাত করছি। নীলেন্দ্রকে এবার ভোটপন্থী মার্কসিজম প্ল্যান করতে শুরু করবে নাকি? না, বিশেষ আমার পাল্টাইনি। শোধনবাদের সাথে কোনো আপোষ আমি চাই না। আমি চাই সশস্ত্র সংগ্রাম, কিন্তু তা বিচ্ছিন্ন একটা দুটো হত্যা করে নয়। সামগ্রিক প্রস্তুতি নিয়েই চাই সেই সশস্ত্র সংগ্রাম। সশস্ত্র সংগ্রাম মনে রেখো বাসু, দাদা সংগ্রাম তো বহু দেখেছি, সংগ্রামকে আমরাও ভয় পাই, কিন্তু সশস্ত্র একটু অস্বস্তিকর শব্দ। আই হোপ ইউ উইল অ্যাপ্রিসিয়েট আমরা যথেষ্ট সশস্ত্র হয়েই ওদের বিরুদ্ধে সশস্ত্র বল প্রয়োগে ওদের শেষ করবো। আমরা ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করছি না, কিন্তু স্যার আমার মনে হয় সশস্ত্র বলের প্রয়োগ করতে গিয়ে আমরা মাঝে মাঝে বল প্রয়োগ করে ফেলছি। সেদিন সোনাগঞ্জ ওদের অ্যামিনেশন ফুরিয়ে এলো স্যার। বুঝতে পারছি আমরা ওদের এবার জীবিতই ধরতে পারবো, কিন্তু তখন চৌধুরী উল্টো দিক থেকে প্রচন্ড ফায়ার করে ওদের ঝাঁঝরা করে দিল। উই উড হ্যাভ অ্যাভয়েডেড মার্ডার স্যার। ছোকরা, ডন্ট বি ইমোশনাল। অত মেপে কাজ করার সময় পরিস্থিতি কোনোটা এখন নয়। অফকোর্স আই ডোন্ট নিড আনইউ মার্ডার, কিন্তু খবরটা হতো চৌধুরী এ মাসে লিভ পাচ্ছে। রাখি স্যার। অবশ্য তোমাকে আমি চৌধুরী হতে বলছি না, কিন্তু কিন্তু ওই আবেগ আর হৃদয় চিরে ঘটিত ব্যাপারগুলোর প্রাবল্য একটু কমাও। ওয়েল, কাজের কথা আসা যায়। স্যার, ধনগ্রাম, বিলাসডাঙ্গা, মন্ডলহাট এই এরিয়াগুলোতে রাইট কমিংয়ের ব্যবস্থা করো ইমিডিয়েট। স্যার, আর ওই ইনফরমেশনের উপর পুরস্কারের টাকার কথা এক্সটেনশন করো, বারবার পাবলিসিটি দাও। মোট কথা, ওই এক্সট্রিমিস্টদের উপর আমরা যে প্রচন্ড চাপ সৃষ্টি করেছি তাকে আরো কঠোর করতে হবে। ওদের খাদিগুলো যেন ভেঙে কুড়িয়ে দিতে পারি, ওদের দুর্গটা যেন ভেঙে চূর্ণ করে দিতে পারি। স্যার, একটা দুর্গকে একটা দুর্জয় রণক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। এই প্রতিজ্ঞাই আমরা করেছি, কিন্তু এখন দেখছি আমাদের অনেকেরই মনের দুর্গের পরাজয়ে ফাটল ধরেছে। আমরা আমাদেরকেই ডাউট করছি, অবিশ্বাস করছি নিজেদের পথকে। অথচ নিজেদের পথকে অবিশ্বাস করা মানে প্রতিক্রিয়ার দোষর হওয়া। আমি ঠিক বুঝি না কমরেড, আজ এই চরম অবস্থায় কেন আপনি এসব শোধনবাদী ট্রেনকে এক্সপ্রেস হতে দিচ্ছেন? আত্মসমালোচনা মানে শোধনবাদ নয়। চেয়ারম্যান বলছেন আত্মতুষ্টিকে আমাদের দমন করতেই হবে এবং বিরামহীনভাবে সমালোচনা করতে হবে আমাদের ত্রুটি বিচ্যুতি। আমি বা আমরা সেই ত্রুটি বিচ্যুতিটাই ধরছি। ওদের ত্রুটি বিচ্যুতি করে আমাদের অবিরাম ফাইন্ড আউট করতে হবে। উই মাস্ট ফাইন্ড আউট দ্য
immediate fault. ইয়েস স্যার, গত মঙ্গলবার স্যার দাসপুরে ধনপতি মণ্ডলের বাড়িতে গিয়ে রাতের আধারে ওরা ধনপতি মণ্ডলের যাকে হত্যা করেছে সে হচ্ছে গায়েরই একজন গরিব দিনমজুর। ফলে উই হ্যাভ গেইন দ্য পপুলার সাপোর্ট দেয়ার। স্যার, ওখানকার জনগণ এখন প্রায় অগ্নিকর। তার উপর স্যার খবরের কাগজে বেশ একটা ইমোশনাল এডিটোরিয়াল। ইত্যাদি মিলেমিশে অবস্থাটা আমাদের পক্ষে ভীষণ অনুকূল। Yes, yes. আমাদের আগামী সমস্ত অপারেশনে ওই অনুকূল অবস্থারই পূর্ণ সুযোগ আমাদের নিতেই হবে। ইয়েস স্যার। এই হচ্ছে অনুকূল অবস্থা। এখন শোষকদের যেদিক দিয়ে পারো আক্রমণ করো। জনগণের মনের মধ্যেকার দ্বিধা, অর্থহীন সংকোচ, ভয় ভেঙে ফেলো। ব্যক্তি সন্ত্রাসের রাজনীতি দিয়ে আমাদের সমর্থক জনতাকে সাহসী করা চলে কিনা এবার বোধহয় সে কথা ভাবার সময় এসেছে। ঠিক তাই, আমাদের তত্ত্বনীতি দিয়ে আমরা জনগণের যতটা কাছে এগিয়ে এসেছিলাম, আজ এখানে 24 ঘন্টা অবসর পর দেখলাম ঠিক ততটাই পিছিয়ে এসেছি। এটা একটা বিপজ্জনক ভ্রান্তি। এ তো বিদ্রোহ। এটাই বাস্তব পরিস্থিতি নিরুত্তাপ বিশ্লেষণ। ওয়েল, তর্ক থামাও। নীলেন্দ্র, তুমি বলো, তুমি কি চাও? ব্যক্তি সন্ত্রাসের বিপ্লবী প্রস্তুতি এবং জনগণের কাছাকাছি যাওয়া। ঠিক আছে সরোজ, আজ উপর থেকে যে নির্দেশটা এসেছে তা নীলেন্দ্রকে শুনিয়ে দাও। তবে নীলেন্দ্র, আশা করি তো তোমার সংসারের অবসান ঘটবে। ঊর্ধ্বতন কমিটি মনে করেন কিছু কমরেডদের মধ্যে আবেগ বা সেন্টিমেন্টের জোয়ার অনেক ক্ষেত্রে বৈপ্লবিক কাজকর্মের প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। কেউ কেউ অত্যাচারী জোরদার জমিদার সুৎখোর মহাজন খতমকে বুর্জোয়া প্রতিক্রিয়াশীলদের প্রোপাগান্ডার ভাষায় ব্যক্তি সন্ত্রাস বলে আখ্যা দিচ্ছে। এটা সাংঘাতিক ও বিপজ্জনক চিন্তাধারা। পার্টি এই বিপজ্জনক চিন্তাধারা সম্পর্কে উদাসীন থাকতে পারে না, এই চিন্তাকে চর্চায় আনবার সুযোগ দিতেও পারে না। তাই পার্টি তার সমস্ত ইউনিটকে নির্দেশ দিচ্ছে যেসব কমরেড আমাদের মত সম্পর্কে সন্দিগ্ধ হয়ে পড়ছে বা বুর্জোয়া অপপ্রচারে বিভ্রান্তি কাটাতে পারছে না, তাদের প্রত্যেককে কঠিনতর অ্যাকশনের মধ্যে ঠেলে দিতে হবে। বাস্তবের ঘা খেয়ে তাদের মোহ আবেগের ফাঁপা বেলুনটা ফুটো হয়ে যাবে। প্রত্যেক ইউনিট নেতৃত্বকে এ বিষয়ে সচেতন হতে এই মুহূর্তে নির্দেশ দেওয়া হচ্ছে। নীলেন্দ্র, আশা করি সবকিছু বুঝতে পেরেছো। এবার আমরা লোকাল কমিটি যা ঠিক করেছি তা তোমাকে জানাতে চাই। নেতৃত্বের এই নির্দেশ প্রথমে তোমার উপর প্রয়োগ করতে চাই। কিন্তু কমরেড, ইয়েস, নীলেন্দ্র আমাদের অ্যাসেট, একমাত্র বলিষ্ঠ কর্মী। ওকে মোহমুক্ত করাই সব থেকে আগে দরকার। নীলেন্দ্র, এবার তোমাকে একটা বড় পরীক্ষা দিতে হবে। সমালোচনা করেই যাব, তবু পার্টি নেতৃত্বের নির্দেশে যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত। বেশ বেশ, শোনো, কি সেই তোমার পরীক্ষা? এটা আমাদের কাছে একটা অগ্নি পরীক্ষা। এই অঞ্চলকে আমরা বিভীষিকা মুক্ত করবই। আমি আরো ফোর্স পাঠিয়েছি, আমাদের আরো অস্ত্র চাই। অশোক স্যার, প্রত্যেককে অ্যারেস্ট করবে, কিছু বলতে না চাইলে বলতে বাধ্য করবে। দে উইল হ্যাভ টু স্পিক নাও। ইয়েস স্যার, সমস্ত হত্যার, সমস্ত সন্ত্রাসের যোগ্য প্রত্যুত্তর চাই এখনই, এই মুহূর্তে। ইয়েস স্যার। এই মুহূর্তে বিনায়ক সেনালের অত্যাচারের জবাব চাই। সে আমাদের 44 জন কমরেডকে অ্যারেস্ট করেছে। এর মধ্যে 8 জন ছাড়াও সে আমাদের গ্রামে গ্রামে 900 অভিযান করছে, আমাদের সমর্থক গ্রামগুলোর উপর নির্মম অত্যাচার করছে। অতএব তাকে ছাড় না। এবার তার বাবা কমরেড নীলেন্দ্র, এবার তুমি একমাত্র অপারেটর। না, তা হয় না। আপনি কি বলছেন? আপনি জানেন না বিনায়ক সেনা নীলেন্দ্রের বাবা? জানি নীলেন্দ্রের বাবা। আর হ্যাঁ, জানি বলে নীলেন্দ্রকে এই কাজের একমাত্র দায়িত্ব প্রাপ্ত নিয়োজিত করেছি। কমরেড নীলেন্দ্র, এনিথিং টু সে? একটি মাত্র প্রশ্ন, বিনায়ক সেনাকে হত্যার পর আপনি গ্যারান্টি দিতে পারেন আরে বিনায়ক সেনা এখান থেকে এসপি হবেন না? বোকার মতো কথা বলে না। বলো ভয়ে বুক কাঁপছে, হৃদয় দুর্বলতম জায়গায় ঘা লেগেছে। ঘা লাগেনি, আই মাস্ট ক্যারি ইট আউট। আমি শুধু জানতে চেয়েছিলাম একটা বিনায়ক সেনাকে হত্যা করে আমরা স্বস্তি পাবো কিনা। পরের বিনায়ক সেনাল যে আসবে সে মনের দিক থেকে দুর্বল হবে। সে আমাদের উপর আঘাতের চেষ্টা করলে তাকে ওই একই পরিণতি ভোগ করতে হবে। আর এটাই হচ্ছে বিপ্লবী যুদ্ধের কৌশল। বেশ, তাহলে আর তর্ক বাড়াবো না। নিতে পারবি না শেষে, ওদের মতো তুই আমায় ভুল বুঝছিস। আমি পারবো, আর এই কাজ করে আমি প্রমাণ করবো আমি কত দূর বাস্তববাদী। কাল সন্ধ্যা তুমি বাড়ি ফিরবে নি। তোমার মা
হয়তো তোমার বাবাও আবেগ, উচ্ছ্বাস আর এতদিনের না দেখার পূর্ণ সুযোগ গ্রহণ করবে। রাতের অন্ধকারে কাজ সেরে বেরিয়ে আসবে। ধরা পড়ার আশঙ্কা থাকলে নিজের উপর চরম ব্যবস্থা নেবে। আমরা চৌরাস্তার মাথায় অপেক্ষা করব। ওকে? ওকে। তুই থাক নাবিল, আমাকে করতে যে কাজটা আমি করে আসছি। না, আমি পারবো। সঠিকভাবে চিন্তা করে বলো, পারবে? অবশ্যই পারবো। পিছিয়ে আসার শাস্তি মৃত্যু। বেঈমানির শাস্তি মৃত্যু। হাত কাপার পরিণাম মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। আমার এতগুলো সহকর্মীর প্রাণ, আমাদের ডিপার্টমেন্টের মর্যাদা, এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা যারা সব শেষ করে ফেললো, তাদের প্রতি কোনো মাস্তি নেই। মনে রাখবে বাসু, স্যার, সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, হত্যাকারীর একমাত্র শাস্তি মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। কাউকে স্পেয়ার করবে না। None should be spared. Not to speak your Nilendra Shandal, the most extremist murderer. ইয়েস স্যার। Well, goodbye. আর শোনো, স্যার, পুরস্কারটা শুধু জীবিত নীলেন্দ্রকে ধরলেই পাওয়া যাবে না, মৃত নীলেন্দ্রকে ধরলে পাওয়া যাবে। মনোভাব, প্রমোশন। গুডবাই। গুড বাই স্যার। গুডবাই। নীলুকে ধরলে বহু টাকা পুরস্কার? কি বলছো গো? হ্যাঁ, তোমার ছেলের নাম ওয়ান্টেড লিস্টের টপে। তোমার ছেলে গত 3 মাসে যে কীর্তির পাহাড় রচনা করেছে, তাতে মা হিসেবে তো তোমার গর্বিত হওয়া উচিত। হি ইজ এ টেরর টু অল। তাহলে ওকে কি আর ফেরানো যাবে না? ও আর ফিরবে না? ফিরবে, ফিরবে। Perhaps his dead body. না, ওর না, ওর মৃতদেহ। ও কথা বলো না গো, ও কথা বলো না। আজ 3 বছর কেটে গেল, আমি নীলুকে এক মুহূর্তের জন্য দেখিনি। তবু তোমাকে তো আমি একদিনের জন্য বিরক্ত করিনি, একবারের জন্য বলিনি আমার নীলুকে ফিরিয়ে দাও, আমি নীলুকে ক্ষমা করো। বললেও তো আমি করতে পারতাম না ছন্দা, কারণ নীলুকে ফিরিয়ে দেওয়া কিন্তু ক্ষমা করা, তার কোনোটারই অধিকার এখন আমার হাতে নেই। তুমি না খুব ভালো করেই জানো ছন্দা। জানি জানি, এত বড় পুলিশ অফিসারের বউ আমি জানি না কি করে স্বামীর ক্যারিয়ারকে আরো উজ্জ্বল করা যায়। আমি কি বুঝি না কতখানি মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ ত্যাগ করলে সার্থক পুলিশ অফিসার হওয়া যায়। এই দীর্ঘ বছরে সার্থক পুলিশ অফিসার হতে গিয়ে কতটা নিষ্ঠুরতা তোমাকে দেখাতে হয়েছে, তার হিসাবটা কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে দিতে পারো। ছন্দা, প্লিজ থামো ছন্দা। কেন থামবো? যেভাবে অকেশে নিজের ছেলে মৃত্যুর পরোয়ানা শোনাচ্ছ, তোমার ক্যারিয়ারের অহংকার জানাচ্ছ, তোমার কর্তব্যবোধের দোহাই বাড়ছ। এই 3 বছরে একবারও কি ওই গলায় তোমার ছেলের নামটা মমতা দিয়ে উচ্চারণ করেছ? মমতা? কার জন্য ছন্দা? কার জন্য? যাকে জীবনের সমস্ত স্বপ্ন দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ করতে চাইলাম, যে কিনা একটা হিংস্র খুনি হয়ে ঘর ছাড়লো,
মায়ের চিন্তা ভাবনার গভীরে না গিয়ে একটা ভ্রান্ত মতবাদকে পুঁজি করে মানুষ খুন করবে, আর আমি অন্ধ পিতৃত্বের মোহকে ক্ষমা করব? নো নো, দ্যাট কান্ট বি ছন্দা। আমার ভালোবাসা এত সস্তা নয়, আমার মমতা এত সুলভ নয় ছন্দা, এত সুলভ নয়। জানি জানি ওই দুর্লভ মমতার একটা কোনাও যদি আমার প্রতি বর্ষণ করতে, তবে হয়তো বুঝতে যে যে কটা রাত আমি ঘুমোই, আর কটা রাত চোখের জলে আমার বালিশটা ভিজে যায়। ওসব তো তোমার ডিউটির আওতায় পড়ে না, তাই ওসব কোনোদিন জানতে চাওনি। ভেবেছো এই খাকি পোশাকটা তোমার পিতৃত্বকে মুছিয়ে দিয়ে তোমাকে জাতীয় পুলিশ অফিসার মিস্টার স্যান্ডালে পরিণত করেছে? ভেবেছো এই পোশাকটা তোমার স্ত্রীর মনের উপর চেপে বসে আছে? ভুলে গেছো সে যে মা, সে নীলুর মা। তুমিও হয়তো ভুলে গেছো ছন্দা, তুমিও হয়তো ভুলে গেছো আমিও নীলুর বাবা। আজ তো সে পরিচয় তোমার লজ্জা। না না, লজ্জা নয়, লজ্জা নয়, এটা আমার কাছে একটা অ্যাক্সিডেন্ট। এর জন্য আমি আমার অদৃষ্টকে ধিক্কার দিই, কিন্তু তোমার ছেলেকে অভিশাপ দিই না, কারণ আমি জানি তুমি চোর কিংবা গুন্ডা নয়। তোমার সে ভুল করেছে, একটা ভুল পথে গিয়ে আমাদের সবকে হত্যা করেছে। এটা আমার কাছে একটা দুঃসহ ব্যথা, একটা অস্ফুট যন্ত্রণা। ছন্দা, আমি তোমার কষ্ট বুঝি ছন্দা, ছন্দা, আমি অসহায়। চলো না এই চাকরিটা ছেড়ে দিয়ে আমরা দূরে কোথাও চলে যাই। চলো না। এতে তো তোমার ছেলে ফিরে আসার আর কোনো সম্ভাবনাই থাকবে না। মাঠ থেকে লোকে বলবে, লুক, এত বড় একজন জাতীয় পুলিশ অফিসার নিজের ছেলেকে ধরার ভয়ে রিজাইন করলেন। নো, দ্যাট কান্ট বি ছন্দা, দ্যাট কান্ট বি। বাবা জানো, আজ কলেজে একটা দারুণ কাণ্ড ঘটেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সব শুনবো। তুমি একটু হাত মুখটা ধুয়ে কিছু খেয়ে নাও, আমি রাতে কাজ সেরে ফিরে এসে খুব মজা করে শুনবো, কেমন বাবা? ঠিক আছে বাবা, ঠিক আছে। শোনো, আমি একটু বাইরে বেরোচ্ছি। হ্যাঁ, এই কি বা, তুমি আবার কাঁদছিলে? না তো, ওই সকাল থেকে চোখটা কেমন টনটন করছিল রে। হ্যাঁ রে, আজও তো সেই দেরিতে ছুটি হলো। আজও সে সন্ধ্যা অব্দি রিহার্সেল। বারে, পরশুদিন যে আমার শো। মা, তুমি না এখন আর কোনো কিছু মনে রাখতে পারো না মা। তাই তো একদম ভুলে গেছিলাম রে। আয়, হাত মুখটা এবার ধুয়ে নিবি, চল। আগে আমার প্রশ্নের উত্তর দাও। খুব চালাক না, অন্য কথা বলে খালি ভোলানো। বল তুমি কেন কাঁদছিলে? বলছি তো, সকাল থেকে আমার চোখটা কেমন করছে তাই। মা, তুমি আবারও দাদার কথা ভাবছিলে? না তো, হ্যাঁ ভাবছিলাম। তাতে কি হয়েছে? সেও তো আমার ছেলে। তোরা দুজনই তো সমান, আমি তার কথা ভাবতে পারবো না? তোরা কি শুরু করলি? বাহ, আমি তাই বললাম বুঝি। ভাই, কি হয়েছে? চলো। না, শব্দ বুঝি আমার।
আমার আর দাদার কথা মনে পড়ে না বুঝি। দাদা আমায় গান শেখাতো, গল্প করতো, ঘুরতে নিয়ে যেত। দাদা আমায় খুব ভালোবাসতো। চলো চলো চলো, এখন চলো, পরে খেয়ে নেবে, চলো এসবটা পরে করবে, চলো। কি যে অবস্থা করে রেখেছে না ঘরটার, আমি আর পারছি না। অনিল, এই অনিল, জি ম্যাডাম। তোমার স্যারের কফি শেষ হয়ে গিয়েছে, বাজার থেকে আরেকটা কফি নিয়ে এসো। ঠিক আছে। আর শোনো, এই চাদরটা মিনুর বিছানায় পেরে দিও। ঠিক আছে। কে কে ওখানে? কে? মা, মা আমি নীলু। মা, নীলু? 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 কোথায় কোথায় ছিল বাবা এতদিন? হ্যাঁ রে, তুই রোগা হয়ে গেছিস কি করে? খাওয়া দাওয়া ঠিক মতো করিসনি? কোথা থেকে এলি বাবা? বল না, বল, কি করে এলি? আচ্ছা আচ্ছা মা, এক গাদা প্রশ্ন করলে কোনটা জবাব আগে দেবো বলো তো মা? সব বলবো মা, সব বলবো, কিন্তু তার আগে আমার কিছু খেতে দাও মা, আমার প্রচন্ড খিদে পেয়েছে মা। হ্যাঁ, তুই বস, আমি এক্ষুনি তোর খাবার দিচ্ছি। হ্যাঁ। নীলু, মা, নীলু, তুই কত বছর পর খেতে চাইলি বলতো? তা বছর দিনে তো হবেই মা। না রে, না। 3 বছর 2 মাস 21 দিন। মা, মা তুমি অঙ্ক কষে রাখছো? হ্যাঁ, হ্যাঁ। প্রতিটি দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, আর হিসেব করি। এমনি ভাবে মাস কাটে, বছর আসে, তারপর আচ্ছা আচ্ছা মা, বললাম খিদে পেয়েছে আর তুমি সে কখন থেকে বক বক করে চলছো মা, কিছু খেতে দাও মা। এক্ষুনি দিচ্ছি। দরজাটা বন্ধ করে দিয়ে দিও মা। নীলু, নীলু, তোর মনে আছে যখন স্কুলে পড়তি তখনকার কথা মনে পড়ে? ফুটবল খেলে ফিরতে যেদিন রাত হবার আশঙ্কা থাকতো, তোর বাবার ভয়ে চুপি চুপি আমায় কি বলতিস মনে পড়ে? বলতিস,
দরজাটা খুলে রেখো মা। আর আজ বলছিস দরজাটা বন্ধ করে দাও মা, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ মা, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এ দরজা আমার জন্য যে চিরতরে বন্ধ মা, চিরতরে বন্ধ। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরপরি, ঘুমায় অরুণ সদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গলিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন। উষা দিশাহারা, নিবিড় তিমির আকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ছোট সাহেব, কি বললে? ছোট সাহেব? জি, আপনাকে ভেতর মেয়ে সব ডাকছে। কি সব আজে বাজে বলছে? আমি কোনো সাপ সমান নই, বুঝলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে মিনু দাদার মতো আপনাকে আমি দাদা ভাই বলি ডাকি। হ্যাঁ, তা কতদিন ধরে আছো বাড়িতে? নাম কি তোমার? আগে অনিল, অনিল মন্ডল। আছি মার সাথে। মাত্র মার সাথে? জি। তা তোমার চেহারা দেখে তো, যাকে তা কতদূর পড়াশোনা করেছো? আগে অফিসিয়ালি ক্লাস 8 আর আনঅফিসিয়ালি আন্ডার গ্রাজুয়েট। মানে মানে এ ধরনের চাকরি পেতে গিয়ে তোমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে? আগে হ্যাঁ দাদা ভাই, কিন্তু সাহেবকে বলবেন না যে। আচ্ছা আচ্ছা, তোমাদের রাগ হয় না? হ্যাঁ, প্রতি মুহূর্তে নিজেকে ঠকাতে হচ্ছে, ঠকতে হচ্ছে, তোমাদের যোগ্যতাকে কমিয়ে বলতে হচ্ছে, তোমাদের ঘেন্না হয় না? না, দুঃখ। ওই একই জিনিস, দ্য সেম ওল্ড সেন্টিমেন্ট। দুঃখ? কিসের দুঃখ? রাগে ফেটে উঠতে পারো না? এই সমাজে একটু বিদ্রোহ করতে ইচ্ছে করে না? রক্তে আগুন জ্বলে ওঠে না? দাদা ভাই, এই যে এরকম ভাবে কথা বলতে অনেক পড়াশোনা জানতে হয়, তাই না দাদা ভাই? আমরা অতি সাধারণ মানুষ। ঘেন্না, হ্যাঁ ঘেন্না মর্যাদা আমাদের হয়, কিন্তু রাগ আসে না। কেন? কেন রাগ আসে না? কেন তোমাদের রাগ আসে না? দিস ইজ আ ফেইলিয়ার। কেন তোমরা রাগে ফেটে উঠতে পারো না? বলো। দাদা ভাই আমরা যা আছি তা নিয়ে ব্যতিব্যস্ত। যা হওয়া উচিত তার জন্য বড়জোর আমরা স্বপ্ন দেখি, ব্যাস। লড়াই করে কোনো জোর পাই না। কেন 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 তোমরা জোর পাও না? কেন তোমরা জোর পাও না? 4 যুগ ধরে সরকারি নেতারা তবে কি করলো? কাদের নিয়ে বিপ্লবের স্বপ্ন দেখালো? এসব ভাবলে কেমন যেন সব গোলমাল হয়ে যায় অনিল। কেমন যেন সব জানেন ভাই, আমাদের গায়ে এখনো প্রধান জীবন্ত দেবতা প্রাক্তন রাজার ছেলে। সে একটা দল থেকে নির্বাচিত হন, মন্ত্রী হন, তারপর সব দলের সাধারণ মানুষ তাকে প্রণাম করে ভোট দেয়। জানেন এখন এই দুর্গাপুজো দশমীর রাতে আমাদের এই চাষা বসারা না সব মারামারি করে ওই রাজপ্রাসাদের মন্ত্রীর দাওয়ায় বসা রাজপুত্রের পায়ের ধুলো সবার আগে নেবে বলে। এখনো রাজনীতি বোধহীন সামন্ততান্ত্রিক ব্যক্তি বুঝো। তবে কাদের নিয়ে সশস্ত্র বিপ্লব? কাদের জন্য? দাদা ভাই,
আরে মিনু, দাদা ভাই কখন এলি দাদা ভাই? মা বললো দেখ গিয়ে তোর দাদা ভাইকে চিনতেই পারবি না। এই 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 ভালো কথা। আচ্ছা বল তো দেখি, এই তুই তো লম্বা হলে কি করে রে? তোমারই এত বড় দাড়ি গজালো কোত্থেকে? এটা তুই ভালো বলেছিস মিনু। এবার আমার ছিল বলো দাদা ভাই, আর পালাবে না, আমাদের এখানেই থাকবে। এবার আমার ছিল বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মিনু, দেখা যাবে দেখা যাবে যদি যদি পুলিশের টের না পায়। পুলিশ? আরে পুলিশ তো বাবার লোক, সেজন্যই তো ভয় রে মিনু। কি যাতা বলো না দাদা ভাই, এতদিন পরে এলি, এবার সেই গানটা গাও তো দেখি তোমার মনে আছে কিনা। না রে মিনু, এখন ওই গান আসে না। না আসবে বারে, এই কদিনে সবকিছু ভুলে গেলে। আমি কিন্তু একদম কোনো কিছু ভুলিনি। হ্যাঁ রে মিনু, আমি সব ভুলে গেছি, সব। আমার অতীত নেই, বর্তমান নেই, আছে শুধু ভবিষ্যৎ, একটা অদেখা ভবিষ্যৎ। ধুরো আজে বাজে কথা বলো না তো দাদা ভাই, ধরো ধরো আমার সাথে সেই যে কেয়া পাতা নৌকো করে গানটা গাও না, গাও না আমার সাথে, গাও গাও না দাদা ভাই, গাও। কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলে সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেনু চাপার বনে লুটি। আহা হা হা হা। কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটে, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটে, আহা হা হা হা। কি করে আজ ভেবে না পাই, পাথারে মনে মনে যায়, কি করে আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। 3 বছর পর কি উদ্দেশ্যে বাড়িতে এসেছো? উদ্দেশ্য মতে বলা নিষেধ। যা বাঁচালে, ভেবেছিলাম মাকে দেখতে কিংবা মিনুর কথা মনে পড়ে গেল এরকম একটা উত্তর পাবো, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম স্নেহ প্রীতি ভালোবাসা তোমাদের কাছে তো বুঝুয়া সেন্টিমেন্ট। ব্যঙ্গ করবেন না, ব্যঙ্গ করবেন না। আপনিও শুনেছি একসময় মার্কসিজম লেনিনিজম নিয়ে বহু পড়াশোনা করেছেন, আপনার মুখে এ ধরনের সস্তা কথা মানায় না। বড় বড় কথা বলা মনোপুরি একমাত্র তোমাদেরই, তাই না নীলেন্দ্র? নীলেন্দ্র, মার্কসিজম নিয়ে যখন আমরা ভাবতাম, মার্কসিজম তখন আমাদের কাছে একটা বিরাট আদর্শ ছিল। থমাস মোরের ইউটোপিয়া নয়, একটা বাস্তব স্বর্গের স্বপ্ন দেখতাম আমরা। যৌবনে আমাদের নেতারা যা দেখিয়েছিলেন। যৌবনে মার্ক্স বার্তার আদর্শ বলেছিলেন, সেই নেতারা দেশ স্বাধীনতা কমিউনিস্টে ঠেঙিয়েছিলেন, আর আপনি সেই ঠেঙ্গানো বাহিনীর স্বনামধন্য জাতীয় পুলিশ অফিসার। আশ্চর্য, মার্কসিজম দুজনকে আজ প্রায় একই সঙ্গে নিয়ে এসেছে। হেসো না, হেসো না নীলেন্দ্র, হেসো না। I hate to hear the name of Marx from those people who have associated Marx, who have perverted Lenin, who have distorted Marx. কে বলেছে? কে বলেছে আমরা মার্ক্সকে হত্যা করেছি, লেনিনকে মাকে বিকৃত করেছি? It is a reactionary propaganda. It's a lie. No, no. It's my experience, নীলেন্দ্র। নীলেন্দ্র, ডাকাতে সাফাই গাইতে গিয়ে অনেক সময় বড় বড় যুক্তি দেখাতে পারে। এককাল ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট ছাত্র, নাম করা জাতীয় পুলিশ অফিসার, শেষ পর্যন্ত আমাদের কথা বলতে গিয়ে চোর ডাকাত খুনিকে টেনে আনলেন। ভেবেছিলাম নতুন কিছু শুনবো। অবশ্য তোমাদের আমি চোর ডাকাত বলি না, তবে বিশ্বাস করি মাওবাদের নামে কিংবা মার্ক্সবাদের নিজস্ব ব্যাখ্যায় তোমরা একটা ভ্রান্ত পথ বেছে নিয়েছো।
একটা সত্যকে প্রতিষ্ঠিত করার নামে একটা প্রচন্ড মিথ্যাকে আশ্রয় করেছো। এ পথে কোনো দিন দেশের মুক্তি আসবে না। তাহলে দেশে মুক্তি কি আসবে? ওই 24 ঘন্টার লোক দেখানো বন্ধে, অথবা কেন্দ্র থেকে সৌরশক্তি আলো চেয়ে আনা 48 বছর আলোকিত উন্নয়নে? এই দেখো, একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে কি করে বলবো যে কোন উন্নয়ন হয়নি? স্কুল, কলেজ, বিদ্যুৎ, মাঠ, এই শহর আর গ্রামের বদলে যাওয়া চেহারাটাকে কি করে অস্বীকার করবো নীরেন্দ্র? কি লাভ হলো উন্নয়নে? কি লাভ হলো? যুগের পর যুগ শুধু বিপ্লব নামে ভণ্ডামি, বিদ্রোহ নামে আপোষ, সংগ্রাম নামে বেমানি দেখছি। ধনীর দল মুনাফার পাহাড় করে তুলেছে, শোষিত দল ল্যাবরেটরি কঙ্কাল। আইন আছে, আইন পাল্টায়, আর ওরা যাত্রার বিবেকের মতো গলার রক খুলে চিৎকার করে বলে বিপ্লব আসছে, বিপ্লব আসছে। এই না উন্নয়ন, এই নাও পাশে থাকা সরকারের সাহায্য। আর অমনি কঙ্কাল সার মানুষগুলো কোটরে চলে যাওয়ার চোখ তুলে আশা নিয়ে তাকায়। পরিণামে দেখে যে আসছে সে আলো নয়, আলেয়া, একটা প্রচন্ড নির্লজ্জ ভণ্ডামি। কিন্তু তোমাদের বিচ্ছিন্ন বিদ্রোহের চেয়ে সংসদীয় গণতন্ত্রের বিশ্বাসীদের দিকেই জনসমর্থন অনেক বেশি, আর এটাই হয়তো আজকে রণকৌশল। জনসমর্থন? হিটলারও জনসমর্থন পেয়েছিল, মুসলিমের তো কম জনসমর্থন ছিল না। বাবা 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 এগুলো উপলব্ধি করছেন না। মানুষ আজ ধুকছে, জীবনের অর্থ আজ এক প্রচন্ড যন্ত্রণা। শীর্ণ শৈশব আজ রাজপথে লুটিপুটি খায়, যৌবন দেয় উত্তাপে ফেটে পড়তে চায়। আর ওরা সেই উত্তাপকে ঘুরে নিয়ে বলে আমাদের ভোট দাও, ভোট দাও। মন্ত্রী হয়ে দেখিয়ে দেই জনকল্যাণ কাকে বলে। আর আরেক দল তো আরো বড় হিপোক্রেট। তারা চিৎকার করে বলে আমাদের ভোট দিয়ে মন্ত্রী করো। মন্ত্রী হয়ে বুঝিয়ে দেই বুর্জুয়া শাসন ব্যবস্থায় মন্ত্রী হওয়া কত অর্থহীন। তো অর্থাৎ মদ খেয়ে দেখিয়ে দেই মাতাল হওয়া কত খারাপ। আখেরে লাভ হয় দক্ষিণপন্থীদেরই। তাই আমরা আপাতত দক্ষিণপন্থীদের সঙ্গে দেয়া নেওয়ার সম্পর্কটা করেছি, ভণ্ডামি বিশ্ব বামপন্থীদের সঙ্গে নয়। দক্ষিণপন্থীদের সঙ্গে তবে গিভ এন্ড টেক, তাহলে তোমরাও তো ভণ্ড। নারায়ণ কৌশলী, শেষ লড়াইটা ওদের সঙ্গেই হবে, কিন্তু তার আগে ভণ্ডদের শেষ করতে হবে। তার মানে তোমাদের মতে বিপ্লবের বিকল্প কতগুলো বিচ্ছিন্ন গুপ্ত হত্যা, কিছু সংকীর্ণ গোলাগুলি খেলা? না বাবা, বিচ্ছিন্নতা নয় বাবা, সংকীর্ণতা নয়। মানুষ আজ পথ চায়, এই ভণ্ড ভোতা পার্লামেন্টারি পথ নয়, অন্যতর উন্নততর পথ। তাই চেয়ারম্যান বলছেন জনগণ যখন অগ্রগতি চান তখন আমরা এগিয়ে না গেলে তাহলে দক্ষিণপন্থী সুবিধাবাদী। কিন্তু এগিয়ে যাওয়ার আগে তো প্রস্তুতি চাই। রাশিয়ার লেনিনকে কতদিন প্রস্তুতি নিতে হয়েছিল, কিংবা তোমাদের সেই চীনের মাও সেতুংকে মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু তখন সাম্রাজ্যবাদ ছিল প্রধান নিয়ন্ত্রণ। আজ সামাজিক অবস্থার পারিপার্শ্বিক পরিবেশ দারুণভাবে পাল্টেছে। লেনিন মাও সেতুং ধৈর্য ধরেছিলেন যে প্রথম ফুলটাকে ফোটাতে, সে ফুলটা আমাদের দিগন্তের লাল বসা জ্বালিয়েছে বাবা। এখন অনন্ত অপেক্ষা, এখনো সীমাহীন ধৈর্য। অভিজ্ঞতায় বুঝতে পারবেন মানুষের ব্যক্তি জীবনের মতোই রাজনৈতিক জীবনেও হঠকারিতা এক ডেঞ্জারাস ডিজিজ। আসলে এটা উদ্দেশ্যকে পিছিয়ে দেয়। হ্যাঁ বাবা আজই তর্ক করতে খুব ভালো লাগছে। একজন নামী পুলিশ অফিসারের মুখ থেকে এতক্ষণ ধরে রাজনীতির পাঠ শুনতে মন্দ লাগছে। তাই শোনো, আমি এখন নামী পুলিশ অফিসার হিসেবে নয়, আমি এক বিরাট সন্তান নিজের ঘরে বসে নিজের এক্সটেন্ডেড সন্তানের সঙ্গে তর্ক করছি। অফিসার স্যান্ডাল তোমার সঙ্গে তর্ক করতো না, তুমি তাকে ভালো করে জানো। সে কর্তব্য অবিচল নিষ্ঠুর, সে এতক্ষণে তোমার উপযুক্ত ট্রিটমেন্টই করতো। হ্যাঁ, তাই এত বড় একজন কর্তব্য অবিচল নাম করা পুলিশ অফিসার হঠাৎ আমার প্রতি দয়া দেখাচ্ছেন কেন? দয়া তোমাকে আমি দেখাচ্ছি না। I am not competent enough to show you any mercy. তুমি নিজেই বুঝতে পারছো যে আজ এই রাতটা তোমার মা আমার কাছ থেকে and I could not resist. আমি পারিনি, but don't think I will spare you. কাল ভোরে তুমি পুলিশ ভ্যানে উঠবে, এরকমই অ্যারেঞ্জমেন্ট করা আছে। 500 গাড়ি নিয়ে আসবে, আশা করি তুমি নির্দ্বিধায় পুলিশ ভ্যানে উঠবে। এই তো এবার আপনাকে আসল পুলিশের চেহারা চেনা যাচ্ছে। একটু আগে না আপনাকে খুব বেমানান লাগছিল। মার্কসিজম, মাওবাদ, লেনিন, ধৈর্য। বিদ্যুৎ থামাও বলছি নিরঞ্জন, থামাও। আজ এই রাতে
তোমার মায়ের কথা বিগলিত হয়ে তোমাকে আমি ফেরাতে চেয়েছিলাম, বাট ইউ হ্যাভ বিট্রেড মি, ইউ হ্যাভ বিট্রেড মি। আচ্ছা আচ্ছা, পুলিশের উপর তোমার খুব ঘেন্না না, বড় রাগ না? কিন্তু জানতে পারি কি, যে দেহটার বিক্রমে তুমি আর তোমার সাংঘাতরা আমার 8 জন পুলিশকে হত্যা করেছো, যে দেহটার বিক্রমে তুমি এই অঞ্চলে এত এক্সট্রিমিস্ট, সেই দেহটা কার হাতে পরিপুষ্ট? এই পুলিশের টাকায় নয়, এই ঘৃণ্য মানুষটার প্রশ্রয় নয়। সেই পাপের প্রায়শ্চিত্ত করছি বাবা। বাবা বাবা, এই পরিবেশে আমার জন্মের পাপ। বাবা বাবা, আমি কিন্তু তা নই বাবা। আমি নীলেন্দ্র, নীলু, যন্ত্রণা, এটা অক্ষমতার যন্ত্রণা, এটা অসহ্য ব্যথা। এদিকে আয় নীলু, এদিকে আয়। তুই কেমন হয়ে গেলি রে? চেহারাটা পাল্টে গেছে, তোর চোখ দুটো কেমন হয়ে গেলি বাবা? আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। ছেলের কাছে দাঁড়িয়ে কাঁদছো যে? ধরিয়ে দাও, কত হাজার টাকা পুরস্কার, তোমার ক্যারিয়ার, তোমার অবিচল কর্তব্য। ধরিয়ে দাও ছন্দা, আমাকে সব মনে করিয়ে দিও না ছন্দা। আমাকে দানব হতে দিও না, দানব হতে দিও না। কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গিয়েছে বাবা। আমরা সেই ভুলের কাছে একেবারে অসহায়। ভুল হয়তো তাই মা, হয়তো তাই। সারা জীবনে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে। কিন্তু মা গো, মুখের কথা আর হাতের কাজের এত পার্থক্য কেন? এটাও কি ভুল? কেন বারবার তোমার এই মুখ, মিনুর ওই গান আমার চোখের সামনে ভেসে আছে মা, আমার চোখের সামনে ভেসে আছে? কেন মা, কেন? আমায় একবার বল বাবা, বল না। আমায় কোনো প্রশ্ন করো না মা, আমায় কোনো প্রশ্ন করো না। আমায় একটু একা থাকতে দাও মা, আমায় একটু একা থাকতে দাও।
তো আপনার বিছানা সে কখন রেডি করে রেখেছি। ও রাত 12টা বাজে? জি। তা তুমি ঘুমাতে যাওনি কেন? আগে আমি একটু বেশি রাত পর্যন্ত পড়ি, এই সামনে পার্ট 1 পরীক্ষা, তাই প্রাইভেটে দেবো ভাবছি। কিন্তু সাহেবকে বলবেন না যেন। তা পরে ডিগ্রি নিয়ে কি হবে? চাকরির মুখ্য লাভ তো হয়েই গেছে। তা জানি, তবু একটা শান্ত না। জানেন যে আমাদের গায়ে না কোনো গ্র্যাজুয়েট নেই দাদা ভাই। আমার না খুব ইচ্ছে ছিল আমি গ্র্যাজুয়েট। আচ্ছা আচ্ছা অনিল, তুমি তখন ওই প্রাক্তন রাজার ছেলে ভাই প্রণবের কথা বলছিলে না? আগে হ্যাঁ দাদা ভাই, আমাদের গায়ে রাজবংশ এখনো প্রধান জীবন্ত দেবতা, ঠিক শনি ঠাকুরের মতো। সবাই অনেক ভয় করে, কিন্তু কিন্তু আমরা প্রণাম করে সিন্নিও দেয়। আচ্ছা আচ্ছা, রাজ পরিবার করে তোমার কোনো রাগ নেই? রাগ আছে। ঠাকুরদারা বলে রাজা আমাদের শেষ সম্বল 3 বিঘে জমিটুকু দেনার দায়ে গ্রহণ করে নিয়েছে। ঘৃণা নেই? আছে। সে আমার পিতৃপুরুষের ভিড়টুকু ছাড়া পুরনো হাড়ি কলসি বাসন সব সব কেড়ে নিয়ে গেছিল। তার বংশধরের উপর তোমার প্রতিশোধ করার ইচ্ছে নেই? আছে আছে। আমার বোনটার বিয়ে করেছিল, আমার অসহায় মা তার কাছে ভরপুরের টাকা শোধ দেওয়ার জন্য ধার চাইতে গেলে সে আমার মাকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। অথচ আমি জানি যে আমার ঠাকুরমা 3 বছরের হাঁটা তখনও ওদের সে যুগে নিশ্চয় বন্ধক ছিল। আমি তোমাকে ছোড়াটা দেই, অথবা ধরো রিভলভারটা দিয়ে পারবে না? খুন করা পারবে না? পারবে না? কেন পারবে না? কেন পারবে না? যে রাজায় তোমাদের জমি ছিনিয়ে নিয়েছে, যে তোমাদের বাসন কোসন সবকিছু কেড়ে নিয়ে তোমাদের নিঃসম্বল করে দিয়েছে, যে তোমার মাকে ঘাট ধাক্কা দিয়ে যার অপমান করেছে, তুমি একটা সুস্থ সবল জোয়ান ছেলে হয়ে তার কি বংশধরের উপর প্রতিশোধ দিতে পারবে না? পারবো না। কেন পারবে না? কেন পারবে না? পারবো না। উত্তর দাও। ভয় করছে তোমার? ভয় করছে? ভয় না। তাহলে দাদা ভাই, আমি নিশ্চয় জানি যে আমার হত্যা কোনো লাভ হবে না। মানে? দাদা ভাই জানেন, আমার বাবা এখনো জেলে। আমাদের গায়ের এখনো যে রাজবংশের প্রতিনিধি তার ঠাকুরদার নায়েব আমার বাবাকে একদিন বাড়িতে শাসাতে এসেছিল। তারপর ওরা আমার পিসিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল। আমার বাবা তাকে কাকুতে মিনতি করে যখন বোঝাতে পারলো না, তখন আমার বাবা ওই নারী যখন মাথাটা এক কমে নামে ফেলেছিল। আমাদের উঠোনটা তখন রক্তের নদী। বলে বাবার তো যাবজ্জীবন যেন হয়ে গেল। কিন্তু কই দাদা ভাই, ওই নায়ক বিমানে আমি রক্ষা করতে রাজা তো বললো না। তার ছেলে এলো, ওলা উঠে গেল। তারপর হলো তার ছেলে। এই একটা রাজাকে মেরে আমি কটা রাজাকে ঠেকাতে পারবো দাদা ভাই? কটা রাজাকে ঠেকাতে পারবো? আপনি তো রাজনীতি করেন, অনেক বোঝেন, অনেক শিখেছেন। পারেন না এমন কিছু করতে যাতে কোনো রাজ পরিবারে আর কোনোদিন রাজত্ব পাতে না পারে। আপনার হাতে এই ছুরিটা দিয়ে রাজ পরিবারের সেই বিষ গাছটাকে গোড়া থেকে কেটে ফেলতে পারেন না? আমি জানি না আমি ঠিক কি পারি। ঠিক এই মুহূর্তে আমি ঠিক কি চাই। আমি দাদা ভাই অনেক রাত হয়েছে দাদা ভাই, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। আমি জানি, ঘুমিয়ে পড়ুন দাদা ভাই। এই মুহূর্তে বিরাট সেনার অত্যাচারের জবাব চাই। সে আমাদের 40 জন কমরেডকে অ্যারেস্ট করেছে। এর মধ্যে একজন শাটডাউন। সে আমাদের গ্রামে নৈশ অভিযান করছে, আমাদের সমর্থক গ্রামগুলির উপর নির্মম অত্যাচার করছে। অতএব তাকে ছাড় না। এবার তার বলা কমরেড বীরেন্দ্র, এবার তুমি একমাত্র অপরাধী। কমরেড বীরেন্দ্র, এবার তুমি একমাত্র অপরাধী। না, আমি পারবো। হ্যাঁ আমি পারবো। মৃত্যু।
মৃত্যু, হ্যাঁ মৃত্যু, ইমান চাই, তাকে মরতেই হবে। না না, তোর হাতে লকলকে ছুরি, তুই কাকে খুন করতে চলেছিস? না, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, এই মুহূর্তে পালিয়ে যাও, এই মুহূর্তে পালিয়ে যাও মা, এই মুহূর্তে পালিয়ে যাও। তুই কি করছিস? হ্যাঁ আমি ঠিকই করছি, আমি ঠিকই করছি। আমার আদর্শকে তুই বাধা দিতে পারো না মা, আমার আদর্শকে তুই বাধা দিতে পারো না। নো নো, ইউ হ্যাভ নো রাইটস, নো ইউ হ্যাভ নো রাইটস। তুমি জানো না মা, তুমি জানো না আজ 3 বছর পর তোমাদের বাড়িতে কোনো মায়া মমতা ভালোবাসার টানে আমি আছি। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, আমায় দিকে উপলব্ধি করছো না, আমার দিকে উপলব্ধি করছো না, আমি কিছু করতে এসেছি। আই হ্যাভ অ্যান অ্যাকশন টু ডু। হ্যাঁ মা, হ্যাঁ, দলের নির্দেশ অত্যাচারী পুলিশ অফিসার বিনায়ক সান্যালকে। কেন 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 আবার সেই 15 বছর বয়সটাকে আমার সামনে ফিরিয়ে আনলে? কেন আবার সেই অবুঝ কৈশোরের সবুজ দিনগুলোকে আবার জাগিয়ে তুললে? কেন পারলে না মা, কেন পারলে না? ঘৃণায়, অবহেলায় তোমার চোখ ফিরিয়ে দিতে কেন? কেন তোমার সমস্ত মুগ্ধ হাত দিয়ে আমায় অভিশাপ দিতে পারলে না মা? আমায় অভিশাপ দিতে পারলে না? তুই যে আমার সন্তান, মিনুর দাদা। মা, মা গো, মা, আমি যে আর পারছি না মা, আমি যে আর পারছি না। সন্ধ্যে থেকে নিজের সাথে প্রচন্ড যুদ্ধ করেও আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। তুমি হারো, আমি হারছি না, আমি হারিনি। তুমি তোমার দায়িত্বের প্রতি অবহেলা করেছো, আমি করব না। কিছুক্ষণের মধ্যে বাসু চলে আসবে গাড়ি নিয়ে, এমন ইনফরমেশন দেওয়া আছে। আশা করি বৃথা পালানোর চেষ্টা তুমি করবে না। বাবা, বাবা তুমি দাদাকে ধরিয়ে দিলে বাবা। দাদা আজ ধরা দিতে এসেছে। হ্যাঁ না, ও ধরা দিতে আসেনি, ও এসেছিল, আমায় খুন করতে। হ্যাঁ, কিন্তু ও তো তা করতে পারেনি। ওর রাজনীতি, ওর আবেগকে সরিয়ে ফেলে ও আমাদের সন্তান হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। কই তুমি তো পারলে না, ওই একই আবেগে খাকি পোশাকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওর বাবা হয়ে ওর সামনে দাঁড়াতে। কেন পারলে না বলো, কেন ঠান্ডা, এখন আবেগের সময় নয়। Let me do my duty. No, I'm sorry, Mr. Mayor, shut up. Please don't move. Don't move. মাথার উপর কয়েক হাজার টাকা রিওয়ার্ড ঘোষণা করা ছেলেকে ধরিয়ে দাও, আমি আপনাকে বেঁচে যাবো না। আমাকে পালাতেই হবে। তুই পালানোর চেষ্টা করিস না নীরেন্দ্র, তুই পালাতে পারবি না। তুই বিশ্বাস কর, তুই পালাতে পারবি না নীরেন্দ্র, বিশ্বাস কর। বাবা, খবরদার বলছো, খবরদার। এক পা আগাবার চেষ্টা করবেন না, আর এক পা আগাবার চেষ্টা করলে আমি কিন্তু আপনাকে না, আপনাকে নয়, আমি নিজের শেষ করতে হবে। এক পা আগাবার বলছি মা। ঠান্ডা, ওকে বোঝানোর চেষ্টা কর। ঠান্ডা করতে না পারার ব্যর্থতার জন্য ওর কমরেড ওকে ক্ষমা করবে না। বাবা
বাবা আমি আত্মসমর্পণ করতে শিখিনি বাবা। না বাবা 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 ওরা যদি আমি মেরে ফেলে তবুও শান্তি। আমি কংগ্রেসের হাতে মরবো তবু পুলিশের হাতে নয়। আমি আত্মসমর্পণ শিখিনি বাবা, আমি আত্মসমর্পণ করতে শিখিনি। মা মা বেঁচে থেকে আমার দেখা হবে মা, আমি চললাম মা। সন্ধ্যা ও সন্ধ্যা কি হলো সন্ধ্যা? বীরেন্দ্র সান্যাল, পালাবার কোনো পথ নেই। আত্মসমর্পণ তোমাকে করতেই হবে, আত্মসমর্পণ তোমাকে করতেই হবে। না আমি আত্মসমর্পণ করতে শিখিনি, আমি আত্মসমর্পণ করতে শিখিনি। স্যার I'm sorry, Bashu. Bashu, আই এম সরি স্যার। নীলেন্দ্র I know, Bashu. তোমার গুলিতে কি? না স্যার, পালাতে না পেরে নিজের রিভলভারের গুলিতেই স্যার। ও আমাকে তুই হারিয়ে দিয়ে গেলি রে নীলু। তুই যেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি সেদিনই তো আমি হেরে গিয়েছিলাম রে। সেদিনই তো আমি হেরে গিয়েছিলাম। স্যার সরি বাসু, বডিটা রিমুভ কর আর থানায় গিয়ে যত তাড়াতাড়ি পারো সমস্ত ফর্মালিটি শেষ করো। স্যার Then let the action start. I will never sacrifice that extremist group. ওদের সব কটাকে কুকুরের মতো গুলি করে মারতে না পারলে স্যার আর বাসু স্যার আরেকটা কথা
নীলেন্দ্রর মৃত্যুর খবরটা এখন চাউর করার দরকার নেই। ঘরের মধ্যে ওর মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। উনি হয়তো কিছুই জানেন না। জ্ঞান ফিরলে ওনার মুখোমুখি আমাকে হতেই হবে। কি বলবো, কি করে বলবো স্যার, জানি না, কিন্তু বোঝাবার চেষ্টা করব যে ওনার নীলু পালিয়ে যেতে পেরেছিল। স্যার, মাসু, এই মিথ্যেটা ভীষণ জরুরি, বাসু, স্যার, ভীষণ জরুরি। আমরা আসলে আমাদের সংগঠনের সবাইকে একটু মঞ্চে আশা করছি রিড আসতেন। মুক্তার হোসেন, প্রতিভা, সাইফুল ভাই, প্লিজ। শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন তো নাকি? আশা করি আপনারা পূর্ব পশ্চিম নাট্যাঙ্গনের অগ্নিদর্পণ নাটকটি আপনারা ভীষণ উপভোগ করেছেন। কথাটা কেন বললাম, দর্শক সারিতে আমি এই নাটকটি যখন উপভোগ করছিলাম, দুজন দর্শককে আমি অনুভব করছিলাম যে তারা পুরো নাটকের গল্পের সাথে তারা এতটাই মিশে গেছে, মায়ের আবেগ এবং পিতা পুত্রের মধ্যে যে দ্বন্দ্ব, এই সম্পূর্ণ জিনিসটা তারা নিজেরাই মনে করছে, নিজেদের ভিতরে তারা অনুভব করছিল। আমরা ওই দুজন দর্শকের জন্য একটা হাততালি দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি কথা শুরু করার আগে কবি বকুল আশরাফকে একটু মঞ্চে আহ্বান করছি, যদি আপনি একটু মঞ্চে আসতেন। পূর্ব পশ্চিম নাট্যাঙ্গনের আজকের এই নাটক